তো দেরি করার জন্য দুঃখিত। থিওরেম 7 এর আগ পর্যন্ত আমরা পড়েছিলাম, যদিও এই প্রবলেম নাম্বার 4 আমরা ডিসকাস করি নাই, এটা নিজেরা পড়ে নিবা, খুব গুরুত্বপূর্ণ কিছু না। এই থিওরেম 7 এর স্পেশাল একটা নাম আছে, দি বেসেলস ইনইকুয়ালিটি ফর ফাইনাইট কেসেস। তার মানে ইনফাইনাইট কেসের জন্য তোমার এটা আছে, এক ভার্সন আছে। তো পরীক্ষাতে যদি ইনফাইনাইট কেসের বেলায় আছে, তো এই ফাইনাইট কেসের কিছু অংশ ওখানে অ্যাড করতে হবে, এটা একটু মাথায় রেখো আর কি। তো ভাষ্যটা আগে বোঝার চেষ্টা করো যে কোন একটা হিলবার্ট স্পেস এইচ এর একটা ফাইনাইট অর্থনর্মাল সেট, যার মেম্বার গুলো E1 E2 এইভাবে করতে করতে En, এটা ফাইনাইট। হ্যাঁ, কাউন্টেবল ইনফাইনাইট এরকম না, ফাইনাইট মানে এক জায়গায় গিয়ে তোমার গোনা শেষ হয়ে গেছে, এবং প্রত্যেকে অর্থনর্মাল। আর এইচ এর মধ্যে যদি কোনো একটা ভেক্টর এক্স থাকে, তাহলে এই যে এক্স আর প্রত্যেকটা এখানকার ভেক্টরের যে ইনার প্রোডাক্ট হবে, যে রেজাল্ট হবে, তার স্কোয়ার এর যোগ করলে যা হবে সেটা নর্মের স্কোয়ার থেকে কম আসবে অথবা ইকুয়াল হতে পারে। আচ্ছা, তো এটার ভাষ্যটা কি বুঝতে পারছো, কি বলছে থিওরেম 7 এর? জি স্যার। তো কেউ বলতে পারবা এটা আসলে বেসেল ইনইকুয়ালিটি আসলে জিওমেট্রিক্যালি কি বোঝায়? এখানে আসলে কি বোঝাচ্ছে, জিওমেট্রিক্যালি কি বোঝাচ্ছে? ডট কি ইনার প্রোডাক্ট নরমাল স্কয়ার অথবা কি হবে জানি না স্যার। তো এই একক ভেক্টরের সাথে ইনার প্রোডাক্ট করলে কি বের হয় অ্যাকচুয়ালি? এই E1 E2 E3 এগুলো একক ভেক্টর না, যেহেতু অর্থনর্মাল বলা আছে। জি স্যার। তা একক ভেক্টরের সাথে কোনো একটা ভেক্টরের ডট প্রোডাক্ট করলে বা ইনার প্রোডাক্ট করলে যেই রেজাল্টটা পাওয়া যায় ওইটার জিওমেট্রিক নাম কি? মানে জিওমেট্রির পরিভাষায় সেটাকে কি বলে? ইন্টারমিডিয়েটে পড়া জিনিস বলতে পারতেছো না? স্যার এই মুহূর্তে মনে পড়তেছে না। কিন্তু তোমরা যে লম্ব উপাংশ করো না? হ্যাঁ জি স্যার। একটা ভেক্টরের যদি আমরা উপাংশ নেই কোনো আরেকটা ভেক্টর বরাবর, তাহলে ওই বরাবর তার কতটুকু ছায়া পড়ে সেই দৈর্ঘ্যটা পাওয়া যায় ডট প্রোডাক্ট করলে। আচ্ছা জি স্যার। কি মনে আছে তো নাকি? জি, লম্ব উপাংশ। জি স্যার। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে প্রত্যেকটা অর্থনর্মাল ভেক্টর বরাবর এক্স এর যতটুক ছায়া পড়ে সে ছায়ার দৈর্ঘ্য সমান যদি আমরা বর্গক্ষেত্র নেই, তাদের যোগফল যা হবে সেটা পুরা ভেক্টরের যে ছায়া হয় মানে দৈর্ঘ্য হয়, নর্ম হয়, তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের এরিয়া থেকে কম অথবা সমান হবে। ব্যাপারটা এরকম, বুঝতে পারছো কি কি বলছি? জি স্যার। মানে ব্যাপারটা হচ্ছে এখানে প্রত্যেকটা ভেক্টর বরাবর এক্স এর ছায়া মাপলাম, মনে করো ছায়া মাপলাম, সে ছায়াগুলোকে স্কোয়ারে মান নিলাম, যোগ করলাম, যে রেজাল্ট আসবে তাহলে এই যে নর্মের স্কোয়ার বা দৈর্ঘ্যের স্কোয়ারের রেজাল্ট থেকে তাহলে এই পাশ কম হবে অথবা সমান হতে পারে। জি। বুঝছো জিনিসটা? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু এইটা বুঝতে হবে যে ফার্দার অংশ যে লেখা আছে, খেয়াল করো এখানে আমি ব্র্যাকেট দিয়ে আটকাই দিয়েছি, যদিও বইতে এই ব্র্যাকেট সাইনটা নাই, বোঝার সুবিধার্থে যে পুরো হোলটা একটা ব্র্যাকেট। মানে এক্স থেকে আমরা যদি ওই যার যার প্রজেক্টেড অংশের যে ভেক্টর হয় সেটা বাদ দিয়ে দেই, এখানে কিন্তু প্রজেকশন ভেক্টর বাদ দেওয়া হচ্ছে, প্রজেকশন বাদ দেওয়া হচ্ছে না। মানে E1 বরাবর যতটুকু পার্ট হয় আমরা ভেক্টর থেকে E1 এর অত গুণ বাদ দিয়ে দিলাম, E2 বরাবর যতটুকু ছায়া হয় E2 ইন্টু ওই ছায়া গুণ করলে যতটুকু হয় এক্স থেকে ওই পার্টটা বাদ দিয়ে দিলাম। এইভাবে
সবগুলো পার্ট বাদ দিলাম এক্স থেকে, মনে করো, ঠিক আছে? আগে বিয়োগটা বুঝো, এই বিয়োগটা আসলে কি বুঝাইছে। এক্স থেকে এখানকার যে প্রত্যেকটা ভেক্টর বরাবর তার যতটুকু ছায়া হয়, সেই ছায়া ভেক্টরটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, ছায়া না, ছায়া ভেক্টরটাকে বাদ দেওয়া হচ্ছে। যেমন আগেই তোমাদের গত ক্লাসে বলছিলাম, ধরো একটা 2D ভেক্টর, এটা হচ্ছে 3i + 4j, এটা চিন্তা করো। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর একটা ছায়ার দৈর্ঘ্য কতটুকু হবে? 3 আর ওয়াই অ্যাক্সিস বরাবর 4 4। এটা কিন্তু দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য। আর এক্স অ্যাক্সিস বরাবর ছায়া ভেক্টরটা কত? 30 3i। আচ্ছা সরি 3i আর ওয়াই অ্যাক্সিস বরাবর ছায়া ভেক্টরটা হবে 4j 4j। বুঝতে পারছো কি? তো জি এখানে আমরা বিয়োগ দিচ্ছি ছায়া ইনটু ভেক্টর, এরকম ব্যাপারটা, বা সংক্ষেপে আমরা বলবো ছায়া ভেক্টর, প্রজেকশন ভেক্টরটা। হ্যাঁ, যে এটাও কিন্তু ইন্টারমিডিয়েট ছিল, যে কোনো একটা ভেক্টর বরাবর লম্ব উপাংশ ভেক্টর বের করো। একটা হচ্ছে লম্ব উপাংশ বের করো, আর একটা প্রবলেম হচ্ছে লম্ব উপাংশ ভেক্টরটা বের করো। দুইটা কিন্তু একই মধ্যে একটু পার্থক্য আছে। এক জায়গায় হচ্ছে দৈর্ঘ্য বের করতেছো, আর এক জায়গায় হচ্ছে ভেক্টর বের করতেছো। তাহলে এইখানে আমরা এক্স থেকে আসলে কাদেরকে বাদ দিচ্ছি? প্রত্যেকটা ভেক্টর বরাবর যতটুকু পার্ট হয় ইনটু সেই ভেক্টর গুলো করলে, গুণ করলে যা হয়, সেই ভেক্টর পার্টটুকু বাদ দিয়ে দিলাম। বুঝতে পারছো? জি তাহলে এই বাদ দেওয়ার পর যে ভেক্টরটা হয় বিয়োগ করার পরে, সেই ভেক্টরটা এইখানকার প্রত্যেক ভেক্টরের সাথে অর্থোগোনাল হবে। এটা হচ্ছে আরেকটা প্রমাণের অংশ আর কি। একটা হচ্ছে প্রজেকশনের স্কয়ারের যোগফল নর্মের স্কয়ার থেকে কম অথবা সমান হবে। এটা বুঝো ভালো মতো, জিওমেট্রিক্যালি বোঝার চেষ্টা করো, তাইলে মুখস্থ করতে গেলে সুবিধা হয়। এখানে করতেছো আসলে তুমি প্রজেকশন গুলোর স্কয়ার নিচ্ছ, ছায়া হিসাব করতেছো, ছায়াগুলোর স্কয়ার নিচ্ছ। আর এটা হচ্ছে টোটাল ভেক্টরটা কতটুকু লম্বায় কতটুকু হয় সেটার স্কয়ার নিচ্ছ। তাহলে দেখতেছি যে প্রজেকশনের অংশটা কি হচ্ছে, তোমার ছোট হচ্ছে, প্রজেকশনের স্কয়ার পার্টটা। আর একটা হচ্ছে এক্স থেকে প্রত্যেকটা ভেক্টরের প্রজেকশন ভেক্টর বাদ দিয়ে দিলে তখন আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমার প্রত্যেকটা অংশের সাথে অর্থোগোনাল হবে। আচ্ছা, তো আমরা প্রমাণে যাওয়ার আগে জাস্ট এটা চিন্তা করো যে এই ঘটনাটা কেন ঘটতেছে, একটু মাথায় চিন্তা করতেছে এটা কেন হবে। প্রত্যেকটা অংশ বাদ দেওয়ার পরে প্রত্যেকটা পার্ট বাদ দিয়ে দিছি, এখন রেজাল্টেন্ট যে ভেক্টরটা হয় সেটা এটার সাথে কেন অর্থোগোনাল সেটা বলতে পারো? এটা ই কার সাথে অর্থগোনাল স্যার? ই আই নাকি কি স্যার? এটা একটু ই এখানে যে এর সাথে প্রত্যেকটা জে এর জন্য বলা আছে, যে ফর ইচ জে বলা আছে এখানে, খেয়াল করে। কি বুঝতে পারছো? জি জি স্যার, কিন্তু কেন এটা এখনো মাথায় আসতেছে না। মাথায় আসতেছে না? মানে চিত্রটা স্যার, মানে মাথায় এখনো ফিল করতে পারতেছি না। চিত্র ফিল না করতে পারলেও লজিক দিয়ে চিন্তা করা যায় যে কেন এটা অর্থোগোনাল হবে। একটা হিন্টস বলে দেই, শুধু মাইনাস বাদ দিয়ে যদি এই জিনিসটা চিন্তা করো, এই পার্টের সাথে যদি সামেশন পার্টে যে ভেক্টরটা হয়, হ্যাঁ, শুধু এই পার্টটুকুর সাথে কিন্তু ই যে এমনিতেই অর্থোগোনাল, এদের এমনিতে কিন্তু অর্থোগোনাল হবে। তার মানে তোমার এই জায়গায় এক্স এর জিনিসটা হচ্ছে প্রমাণ করাটা বাকি কিন্তু অ্যাকচুয়ালি। জি তো আচ্ছা, কেউ ধরতে পারতেছো না, ধরতে পারলে ভালো লাগতো। তো যাই হোক, তো সেটা আমরা প্রমাণের সময় বুঝাই দিব। তো প্রথম পার্টে আমরা এই যে ধরে নিচ্ছি যে আমাদের যে সেটটা দেওয়া ছিল অর্থোনর্মাল সেট, তার মানে আমার যদি এখান থেকে র্যান্ডম দুইটা এলিমেন্ট চুজ করি তাহলে সেটা ডেল্টা ফাংশনে কনভার্ট হবে। যদি আমাদের এই আই আর জে সমান হয় তাহলে রেজাল্ট হবে 1, আর যদি আই আর জে সমান না হয় তাহলে এদের রেজাল্ট হবে 0। ইনার প্রোডাক্ট বা ডট প্রোডাক্টের রেজাল্ট 0 হবে, মানে যেহেতু তার অর্থোগোনাল, তাই না? আর একক ভেক্টর যেহেতু, তাহলে যদি সেম ভেক্টরের সাথে সেম ভেক্টরের ডট প্রোডাক্টের রেজাল্ট হবে 1। তো আমাদের কাজের সুবিধার্থে এই ব্র্যাকেটের ভিতরে যে ভেক্টরটা আছে, আমরা এটা সুবিধার্থে ধরো নাম দিলাম ওয়াই, এটা হচ্ছে ওয়াই। এখন আমরা জানি যে কোনো ভেক্টরের নর্মের স্কোয়ার এটা তো নন নেগেটিভ হবেই নাকি।
তো আমাদের যে ভেক্টরটা আছে সেটার স্কোয়ারও কি নন নেগেটিভ হবে। জি তো তো আমরা এখন একটা কাজ করি কাজের সুবিধার্থে, যেহেতু এই জায়গাটায় এটা একটা স্কেলার কোয়ান্টিটি না, এই যে এক্স আর ইআই এর ইনার প্রোডাক্টটা, মানে যে প্রজেকশন পার্টটা, জি জি স্যার। হ্যাঁ, তো এই প্রজেকশন পার্টটাকে আমরা নাম দিলাম সিআই, আমার কাজের সুবিধা, তো পরবর্তীতে আমার লিখতে সুবিধা হবে এই কারণে। এখন এটা যদি সিআই হয়, আমি যদি এখন ইনার প্রোডাক্টটা অপোজিট ডিরেকশনে লিখি, মানে ইআই আর এক্স লিখি, তার মানে আসলে কি আমি আসলে কনজুগেট নিচ্ছি। এটা প্রপার্টি নিশ্চয়ই মনে আছে তোমাদের, যে ইনার প্রোডাক্ট কিন্তু কনজুগেট সিমেট্রি মেনটেন করে। জি আচ্ছা হিলবার্ট স্পেসে। আচ্ছা, তো এখন যেই ব্যাপারটা হচ্ছে, আমরা তাহলে সিআই নোটেশনে ওই আগের লাইনটাকে লিখলাম যা আছে তাই। এখন আমরা জানি যে নর্মের স্কোয়ার কি কি ইনার প্রোডাক্টে লেখা যায়, এটাও আমরা জানি, এটাও একটা প্রপার্টি। তাহলে আমরা এখান থেকে নিজের সাথে নিজের ইনার প্রোডাক্টের ভার্সনে এই জিনিসটাকে লিখলাম। তবে এখানে পার্থক্য খেয়াল করো, যেহেতু এখানে সামেশন আছে, আমরা প্রথম সামেশনটাকে এখানে আমাদের ইন্ডেক্স ফাংশন ইন্ডেক্স রাখলাম আই দিয়ে, আর এখানে রাখলাম জে দিয়ে, এটা যাতে দুই আই একসাথে গুলিয়ে না ফেলি, এই কারণে দুইটাকে ডিফারেন্ট করা হয়েছে। বুঝতে পারছো বিষয়টা? এক্সপ্রেশন কিন্তু একই। জি স্যার। হ্যাঁ, আই দিয়ে লেখা আর জে দিয়ে লেখা এর মধ্যে কিন্তু আদতে কোনো তফাৎ নাই, কারণ এখানে কিন্তু 1 2 3 এভাবে করতে করতে এন পর্যন্ত যাবে, এখানেও কিন্তু 1 2 3 করতে করতে এন পর্যন্ত যাবে। তো এখানে যেহেতু একটা ভেক্টর মাইনাস একটা ভেক্টর, একটা ভেক্টর মাইনাস একটা ভেক্টর, তার মানে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের মতো অবস্থা তৈরি হবে। তো প্রথমে হচ্ছে এই যে এক্স এর সাথে এক্স এর ইনার প্রোডাক্ট আসলো, তারপর একটু কাজের সুবিধার্থে আমি এইটার সাথে আবার এক্স এর একটা নিলাম, আবার এক্স এর সাথে এই সামেশনের একটা অংশ নিলাম, আবার দুই সামেশন এই জায়গায় নিলাম। এখানে ব্যাপারটা হচ্ছে এই যে এক্স স্কোয়ার মাইনাস বি এ মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এরকম ব্যাপারটা। এ বির বদলে আমি বি এটা আগে লিখছি, আর কিছুই না। জি বুঝছো এই লেখাটা? জি বুঝছো? স্যার। জি আচ্ছা, স্যার। তো তো এখন একটা কাজ করি, যেহেতু আমরা জানি কনস্ট্যান্টকে বাইরে নিয়ে আসা যায় ইনার প্রোডাক্টের সময়, নাকি? জি স্যার। এই কনস্ট্যান্ট এবং সামেশন দুইটাই আমরা বাইরে নিয়ে আসলাম প্রথমটার জন্য, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে এই সামেশন আমরা বাই করে নিয়ে আসলাম। আর এই সিজে যেহেতু সেকেন্ড কম্পোনেন্ট থেকে আসতেছে, এটা যখন বাইরে আসবে তখন কি কনজুগেট সাইন হয়ে আসবে। ওকে, তো এখানেও আমরা একই কাজ করলাম, দুই সামেশন বাইরে বের করে নিয়ে আসলাম, দুই কনস্ট্যান্ট নিয়ে আসলাম। যেহেতু সিজে সেকেন্ড কম্পোনেন্ট থেকে আসছে, তাহলে সিজের উপরে কনজুগেট সাইন থাকবে। ক্লিয়ার? জি আচ্ছা, তো এখন আমরা যে জিনিসটা লিখি, এই খেয়াল করো যে এক্স আর এক্স এর সাথে ইনার প্রোডাক্ট, এটা কি নিজের নর্মের স্কোয়ার, এটা তো আমরা ডেফিনেশন থেকে জানি, হিলবার্ট স্পেসের সাথে নর্মের যে সম্পর্ক সেখান থেকে জানি। আর এই কোয়ান্টিটি, এটা তো আমরা এই যে উপরে ধরে নিছিলাম সিআই, তাই না? জি স্যার। আর এটার যেহেতু ইআইটা আগে আছে, তাহলে এটা কনজুগেট ভার্সনটা লিখতে হবে আমাদেরকে। তাহলে এই অংশটা হচ্ছে সিআই কনজুগেট, এই যে এইখান থেকে এটা লিখলাম। আবার একই কাজ, এটা তো সিজে কনজুগেট ছিলই, আর এই অংশটা কি, যেহেতু জে দিয়ে লেখা, আমাদের এই ধরা অনুযায়ী এটা কি সিজে হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এইখানে দেখো এই সামেশন যখন আমি ভাঙাবো, টোটাল কয়টা ইনার প্রোডাক্ট হবে বলো তো? সামেশন যখন যদি ভাঙিয়ে চিন্তা করি, টোটাল কয়টা ইনার প্রোডাক্ট হবে? স্যার দুইটা সাম দুইটা ইনার। দুইটা না, এন স্কোয়ার ইনার প্রোডাক্ট হবে এখানে। আচ্ছা, উপরে এন আছে তাই? তো সামেশন ঘুরবে না এখানে, দুইটা সামেশন না। জি ধরো এখানে আই এর মান 1 ফিক্স করলাম, তারপর এখানে 1 2 3 4 5 6 করতে করতে এন পর্যন্ত যাবে। জি জি আবার আই এর মান 2 এর জন্য আবার এতগুলা যাবে, আই এর মান 3 এর জন্য আবার এন সংখ্যক যাবে। তাই টোটাল এটা ভাগানোর পরে টোটাল ইনার প্রোডাক্ট আসবে এন স্কোয়ার সংখ্যক। বুঝতে পারছো কি? হ্যাঁ জি স্যার, এখন বুঝতে পারছি। আচ্ছা, এখন সেটা যদি হয়, আমরা তো জানি যে ইআই আর ইজে একমাত্র সেম টু সেম যখন হবে তাদের সাফিক্স গুলা, তখনই শুধু রেজাল্ট 1 হবে, বাদ বাকিগুলো কি হবে? 0 হবে না? জি তাহলে কয়টা নন জিরো হবে, মানে জিরো হবে না কয়টা বলো তো? নিচের দিকে না তাকায় বলার চেষ্টা করো যে এই সামেশন যখন আমি ভেঙে দিব, কয়টা জিরো হবে না, কয়টা ইনার প্রোডাক্ট জিরো হবে না? স্যার এন সংখ্যক নাকি? না
হ্যাঁ জিরো n হবে সংখ্যক না। কি হবে, n সংখ্যক কি হবে, ব্যাপারটা এরকম, যখন i এর মান 1, সে তো জি j এর মান একেরও তো একটা পাবে, জি সেখানে e1 হবে, হুম আবার i এর মান 2, j এর মান 2, এরকমও তো একটা হবে। তাহলে হ্যাঁ, e2 তারপর প্রতি থেকে একটা একটা করে মোট আলটিমেটলি এন সংখ্যক। n সংখ্যক, তাহলে সেটা কি আমরা একটা সামেশন দিয়ে এইভাবে লিখলাম। তাহলে ওই যে গুণফল একটা 1 থেকে যাবে, আর প্রত্যেকটা যদি সিআই কনজুগেট এরকম থেকে যাবে, আর ইনটু 1 থাকবে, ঠিক আছে। তাহলে এখানে n স্কয়ার সংখ্যক ইনার প্রোডাক্ট, এখানে n সংখ্যক কনস্ট্যান্ট হিসেবে রেজাল্ট আমরা যোগফল হিসেবে দেখাইতে পারি। কথা ক্লিয়ার, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন এখানে আই থাক আর জে থাক, খেয়াল করে দেখো এই লাস্টের তিনটা টার্ম কিন্তু একই, জাস্ট প্লাস মাইনাসে আলাদা। জি স্যার। তাহলে আমরা একটা একটা মাইনাস করে দিলাম, তাহলে ধরো শেষের দুইটা আমরা বাদ দিয়ে দিলাম, এরা একই জিনিস। তখন দেখতে পাচ্ছি যে এক্স এর নরমাল স্কয়ার হচ্ছে এই অংশটার কি তোমার মাইনাস করলে পজিটিভ। তো আমরা যখন একটু সাইড চেঞ্জ করলাম তখনই দেখতেছি যে এই যে সিআই স্কয়ার এর থেকে আমার নরমাল স্কয়ার এটা বড় অথবা সমান। তাই সিআই মানেই তো আমি ওই যে প্রজেকশন পার্টটা নিছিলাম না অ্যাকচুয়ালি, জি জি স্যার। তার মানে প্রজেকশন পার্টের স্কয়ার কখনোই মূল ভেক্টরের নরমের স্কয়ারকে সারপ্লাস করে যেতে পারবে না। এটা যদি অন্যভাবে বলি যে প্রজেকশন পার্টগুলোর ছায়াগুলোর স্কয়ারের যোগফল কখনোই মূল ভেক্টরের দৈর্ঘ্যের স্কয়ারকে ওভারকাম করে যেতে পারবে না। কথা ক্লিয়ার, বুঝাইতে স্যার। পারছি? তাহলে প্রথম পার্ট আমাদের এখানে শেষ। আচ্ছা, এবার দ্বিতীয় পার্টে আসো। দ্বিতীয় পার্টে যেহেতু আমাদের এই যে দেখাইতে হচ্ছে যে এই ব্র্যাকেটের ভিতরে যে ভেক্টরটা আছে সেটা হচ্ছে প্রত্যেকটা ইজি এর সাথে লম্ব হবে, তার মানে আমি যদি এই ভেক্টরটার সাথে ইজি এর ডট প্রোডাক্ট নেই বা ইনার প্রোডাক্ট নেই, রেজাল্ট 0 হবে নাকি? জি স্যার। তা আমরা দেখি এখন এই ইনার প্রোডাক্টটা, যে তাদের ইনার প্রোডাক্টটা চিন্তা করলাম, প্রত্যেকটা জে এর জন্য আলাদা আলাদা আমরা চিন্তা করব। তো আগের মতোই এখন আমরা এই ইনার প্রোডাক্টকে দুইটা পার্টে আলাদা করে দিলাম, যেহেতু এখানে মাইনাস ভার্সন আছে আর এখানে জাস্ট একজনই আছে। তো আমরা সামনে থেকে 2 ভাগ করে দিলাম, মানে এইখান থেকে দুইটা অংশে স্প্লিট করে দিলাম। একটা এক্স এর সাথে ইজে হলো, আর একটা সামেশন টার্মের সাথে ইজে নিয়ে নিলাম। আচ্ছা, তো ঠিক আছে, সেটা আমরা হিসাব করলাম। এখন খেয়াল করো এই যে এই অংশটা, এটা কি একটা স্কেলার না? জি আমরা জানি যে ইনার প্রোডাক্ট স্কেলার বাইরে নিয়ে আসা যায়। তা আমরা এই কনস্ট্যান্টকে বাইরে নিয়ে আসলাম, এই যে এটা বাইরে নিয়ে আসলাম, সামেশনটাকে বাইরে নিয়ে আসলাম, আর থেকে গেল আমাদের হচ্ছে এই ই আই এর সাথে ইজি এর ইনার প্রোডাক্টটা থেকে যাবে সব বাইরে নেওয়ার পরে, তাহলে সেটা লিখলাম এই জায়গায়। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এখন দেখো এখানে n সংখ্যক সামেশন টার্ম আছে, শুধুমাত্র ইআই আর ইআই যখন সেম হবে তখন ওই একটা টার্মই থাকবে, আর বাদ বাকি সব কি 0 হয়ে যাবে। জি হয়ে যাবে। জি হ্যাঁ, তার মানে আই এর মান শুধুমাত্র যখন জে এর সাথে মিলবে, কারণ আই এখানে 1 2 3 4 এভাবে করতে করতে যাবে, 1 2 3 4, যখন জে এর সমান হবে শুধু সেটাই টার্মটা থাকবে, বাদ বাকি সব টার্ম এখান থেকে কি 0 হয়ে যাবে। জি ঠিক আছে, তাহলে এই যে 0 যে হয়ে যাচ্ছে তার মানে পরবর্তীতে একটা টার্ম থাকতেছে সামেশনের, শুধুমাত্র জে দিয়ে যে টার্মটা মিলে যায় সেটা, তাহলে এটা হচ্ছে এক্স ইজে আর হচ্ছে ইজে ইনটু ইজে, ব্যাপারটা এরকম। এই যে তাহলে ইজে আর ইজে এই দুইটার ইনার প্রোডাক্ট হচ্ছে 1 হবে, আমরা জানি, কারণ এরা হচ্ছে অর্থোনর্মাল ভেক্টর। তাহলে এই যে এক্স ইনটু ইজে মাইনাস এক্স ইনটু ইজে, ইনটু বলতে আমি এখানে ডট প্রোডাক্ট বোঝাচ্ছি, মানে এক্স ডট ইজে আর এক্স ডট ইজে এরকম টার্ম আসলো, তারপরে এই দুইটা মাইনাস হয়ে রেজাল্ট 0 হয়ে যাচ্ছে। কথা কি বুঝতে পারছো? জি তো একটু আগে যে ব্যাখ্যাটা জিজ্ঞেস করতেছিলাম, এই যে ব্যাপারটা এরকম যে এই সামেশনের প্রত্যেকের সাথে এটা তো বাই ডিফল্ট এমনিতেই 0, তাই না? এখন জি হ্যাঁ, এক্স এর মধ্য থেকে কিন্তু এই ওর পার্টও কিন্তু বিয়োগ আছে, খেয়াল করে দেখো, এক্স এর পার্টের মধ্যে থেকে ওর অংশ কিন্তু বিয়োগ আছে, তাহলে সেই বিয়োগটার কারণেই কিন্তু এই মাইনাস মাইনাস আসলে এই যে 0 হয়ে যাচ্ছে, এই যে মাইনাস মাইনাস 0 হয়ে যাচ্ছে। এটাই, এই অংশটাই কি তোমার এক্স বরাবর ইজি এর পার্ট, তাই না? এই যে অংশটা ওটাই কিন্তু আসলে থেকে যাচ্ছে, এবং সেই থাকা অংশটাই এখানে তোমার মাইনাস হয়ে যাওয়ার কারণে রেজাল্ট 0 আসতেছে। তো আমরা এটাও প্রমাণ করলাম যে আমাদের এই যে এক্স থেকে তার প্রজেক্টেড
পার্টের ভেক্টর গুলা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে সেই বিয়োগ ফলটা প্রত্যেকটা ভেক্টরের সাথে অর্থগোনাল হবে। মানে যাদের বরাবর আমি বিয়োগ নিচ্ছিলাম সবার সাথে অর্থগোনাল। এই থিওরেমটাই হচ্ছে গ্রাম স্মিথ ওই প্রসেসের মূল বেসিক। এই জায়গাটা এটা মাথায় গেঁথে রাখো যে এটাই হচ্ছে গ্রাম স্মিথ প্রসেসের মূল বেসিক। জি মনে স্যার। থাকবে তো জি স্যার। যে প্রত্যেকটা ভেক্টর তার বরাবর পার্ট গুলো বাদ দিয়ে দিতে হয় আর কি, একটা একটা করে। এইভাবে গ্রাম স্মিথ প্রসেস আগায় আর কি। আচ্ছা, তো এখন লাস্টের লাইনটা ইম্পর্টেন্ট বোঝার জন্য যে কি বলে, উই শ্যাল ইন দ্য থিওরেম টু ফলো, যে আমরা পরবর্তী থিওরেমে প্রমাণ করব দ্যাট দ্য রেজাল্ট ইন দিস থিওরেম হোল্ড গুড ইভেন ইফ কনসিডার এনি আরবিটারি অর্থনর্মাল সেট ইন প্লেস অফ ফাইনাইট অর্থনর্মাল। আমরা যে এই জিনিসটা প্রমাণ করছি এটা আমরা কি একটা ফাইনাইট সেটের জন্য প্রমাণ করছি না? জি। এটা যদি আরবিটারি হয় মানে কাউন্টেবল সেট তো হইতে হবে, যেহেতু E1 E2 E3 এটা যদি আমি ইনফাইনাইট কাউন্টেবল সেটও নেই তখনই এই রিলেশনটা কি ঠিক থাকবে, মানে এই থিওরেমের ভাষ্য ঠিক থাকবে। তা সেটাকে বলতেছে যে তোমার ওই যে এটা তো আমরা করছি যে বেসেলস ইনইকুয়ালিটি ফর ফাইনাইট কেস, আর ওইটা হচ্ছে গিয়ে বেসেলস ইনইকুয়ালিটি ফর ইনফাইনাইট কেস আর কি। এই পরের ভাষ্যটা এটা সম্ভবত আলাদা একটা থিওরেম হিসেবে আছে, ওটা আমরা এই যে থিওরেম 9 দেখবো আর কি। আচ্ছা, তো এখন থিওরেম 8 একটু আগের গুলো বেশ ইজি ছিল, এখন একটু বেশ একটু টাফ। একটু চিন্তা করে নাও যে মাথায় নিতে হবে আর কি, একটু মাথা ঠান্ডা রাখো, মাথা গরম টরম হয়ে গেলে। থিওরেম 7 বেশ সোজাই ছিল, আমি মনে করবো থিওরেম 7 বেশ ইজি ছিল, বেশ ইজি ক্যালকুলেশন আর কি। স্যার হিলবার্ট স্পেস থেকে সরি বানাক স্পেস থেকে হিলবার্ট স্পেস মনে হয় স্যার একটু বড় নাকি? না বড় না, সোজা আর কি, আমার কাছে পড়ানোর স্যার সময় বড় ইজি মনে হয়। বাট কিন্তু স্যার অনেক লাগতেছে, মনে হয় যে অনেক দিন ধরে অনেক বছর ধরে পড়তেছি, শেষ হয় না। কই তোমাদের হিলবার্ট স্পেসের 10 ক্লাসও এখনো হয় না। বানাক স্পেস কত ক্লাস পড়াইলাম তোমাদের, কি বলে না বলে। এত পড়া স্যার কিভাবে শেষ করবো? আগে পারছো এখনো পারবা, তোমাদের সিনিয়ররা পারছে তোমরাও পারবা, টেনশন নেওয়ার কিছু নাই। তো থিওরেম 8 এ আসো, যে কি বলছে যে আগের মতো একটা অর্থগোনাল সেট, এখন আর অর্থ নরমাল বলে নাই, অর্থগোনাল সেট নিলাম। আর এক্স যদি কোনো একটা ভেক্টর হয় এইচ এর মধ্যে, সেই এক্স এর সাপেক্ষে যাদের ইনার প্রোডাক্ট নন জিরো হয়, মানে এই E1 E2 E3, হ্যাঁ, এদের মধ্য থেকে যেই এলিমেন্ট গুলো এক্স এর সাথে অর্থগোনাল হবে না, ভালো মতো একটু খেয়াল করো, মানে আমি একটা র্যান্ডম ভেক্টর নিচ্ছি এক্স, আর এইখানে একটা সেট ছিল, এটা অর্থগোনাল সেট, এইখানে এলিমেন্ট ফাইনাইটও হতে পারে ইনফাইনাইটও হতে পারে, এটা কিছু বলা হয় না, ঠিক আছে? আগে এটা বুঝে নাও যে আমরা যে E1 E2 E3 এই যে সেট গুলো বলতেছি, এগুলোকে নিয়ে যে সেটটা, সেটা ফাইনাইট হতে পারে আবার ইনফাইনাইট হতে পারে, ঠিক আছে? তো এখন আমরা যে কোনো একটা র্যান্ডম ভেক্টর নিলাম এক্স এর মধ্য থেকে, এখন এই এক্স এর সাথে এইখানকার যারা অর্থগোনাল না, একটা বিষয় খেয়াল করো, এরা কিন্তু নিজেরা অর্থগোনাল, ঠিক আছে? আর আমরা পরে আরেকটা সেট বানাচ্ছি এক্স এর সাথে রিলেট করে, যারা এক্স এর সাথে নিজেরা অর্থগোনাল না তাদের নিয়ে বানাচ্ছি এসটা। বুঝতে পারছো কাদেরকে নিলাম এস এর মধ্যে? জি, অর্থগোনাল না যারা, তারা এক্স এর সাথে যারা অর্থগোনাল না তাদেরকে নিয়ে আমরা বানাইছি এস, ঠিক আছে? এখন ভাষ্য হচ্ছে এই এস সেট হয় ফাঁকা সেট হবে অথবা কাউন্টেবল হবে। বুঝা গেছে? জি। আর এইখানে এটা কাউন্টেবল হতে পারে নাও হতে পারে, বৈশিষ্ট্য হচ্ছে এটা হবে গিয়ে অর্থগোনাল সেট। এর মানে এই না যে সব তুমি সিরিয়ালি 1 2 3 4 5 এভাবে সবসময় গুনতে পারবা এরকম না, যেমন রিয়েল নাম্বার, হ্যাঁ, তুমি কিন্তু গুনে শেষ করতে পারবা না, জি। বুঝছো তো?
বা R3 এর যে কোনো ভেক্টর, এটা কি তুমি গুণে কখনো শেষ করতে পারবা? না, অনেক কম্বিনেশন হবে। অনেক ধরনের হবে, শুধু দশমিক দিয়ে হতে পারে, দশমিক ছাড়া হতে পারে, ইররেশনাল, রেশনাল, কত ভাবেই হতে পারে ভেক্টর। ঠিক আছে, কিন্তু এখানে যেটা বলতেছে যে এরা হচ্ছে অর্থগোনাল, নিজেরা নিজেরা অর্থগোনাল, সেটা ঠিক আছে। হ্যাঁ, এখন বলতেছে যে কোনো একটা ভেক্টরের সাথে এদের মধ্য থেকে যারা অর্থগোনাল না, এক্স এর সাথে যারা লম্ব না, সেই সংখ্যাটা গণনাযোগ্য হবে অথবা সংখ্যাটা শূন্য হবে। কথাটা কি বুঝছো? জি স্যার। তো এটা বুঝতে গেলে এখন আমরা প্রমাণ করে নিচ্ছি। আমরা নতুন করে একটা সেট, এটার নাম দিলাম ধরো SN। SN এর মধ্যে কারা আছে, যে আমরা ধরে নিলাম যে এই যে এক্স এর সাথে এই যে প্রত্যেকটা EI এর ইনার প্রোডাক্ট, এটার স্কয়ার নিলাম। ঠিক আছে, স্কয়ার নিয়ে মাপলাম যে এই যদি এরকম হয় কোনো একটা n এর জন্য, যে নর্মের স্কয়ার ডিভাইডেড n, এই ভ্যালুটা থেকে যদি এই ভ্যালুটা বড় আসে, সেই সব EI কে আমি SN এর মধ্যে জায়গা দিব। মানে SN এর মধ্যে কাকে জায়গা দিচ্ছি খেয়াল করো। মানে S1 কারা, S1 এর মধ্যে কারা থাকবে খেয়াল করো, যারা হচ্ছে তোমার, যদি n এর মানে 1 বসাই, x এর নর্ম থেকে, নর্মের স্কয়ার থেকে, x এর নর্মের স্কয়ার থেকে, হ্যাঁ, যাদের ইনার প্রোডাক্টের স্কয়ার বড় অথবা সমান হচ্ছে, তাদেরকে আমি S1 এর মধ্যে নিচ্ছি। ব্যাপারটা কি বুঝছো? জি। আর S2 এর মধ্যে কারা দিচ্ছি, ওই নর্মের স্কয়ারের অর্ধেক থেকে যেসব ভেক্টরের এই ইনার প্রোডাক্টের স্কয়ার, এই যে প্রত্যেকটা EI এর সাথে যেটা ভেক্টর স্কয়ার ছোট বড় আসবে অথবা সমান হবে, তাদেরকে নিচ্ছি আমি S2 এর মধ্যে। S3 এর মধ্যে একই ভাবে চিন্তা করো, যে নর্মের 3 গুণ ভাগ করলে, মানে 3 ভাগ করলে যতটুকু হয়, তার থেকে যারা বড় আছে সেটা নিব S3 এর মধ্যে। তাহলে SN টা বুঝতে পারছো, SN টা আমরা কিভাবে নিয়েছি? জি স্যার। আচ্ছা, তো এখন খেয়াল করো, এখানে আমরা এখন একটা যুক্তি দিব যে SN ভেক্টরটার সেটের মধ্যে সর্বোচ্চ n-1 ভেক্টর থাকতে পারে। SN সেটটার মধ্যে সর্বোচ্চ n-1 ভেক্টর থাকতে পারে, এর বেশি থাকা পসিবল না। তো সেটা কিভাবে দেখাবো আমরা, খেয়াল করো। যদি ধরে নাও, যদি এইখানে n সংখ্যক ভেক্টর থাকে, মানে এই SN এর ভিতরে যদি n সংখ্যক ভেক্টর থাকে, তার মানে এরকম শর্ত পুরা করে এরকম n সংখ্যক ভেক্টর আছে। জি। আমি যদি ধরে নিই যে SN এর মধ্যে, কোনো একটা SN এর মধ্যে n সংখ্যক ভেক্টর আছে, এক্স্যাক্টলি n সংখ্যক ভেক্টর বা বেশি আছে, তার মানে এই শর্তকে পুরা করে এরকম n সংখ্যক ভেক্টর থাকবে। কিন্তু আমরা ওই যে বেসেল ইনইকুয়ালিটি ফর ফাইনাইট কেস এরকম পড়ছিলাম, যে এই যে ইনার প্রোডাক্টের স্কয়ার, হ্যাঁ, সেটা যদি আমরা স্কয়ার হিসাব করি প্রত্যেকটার জন্য, যেহেতু প্রত্যেকটা এই শর্তকে পুরা করতেছে, তাহলে আমি প্রত্যেকের জন্য একটা করে এরকম সামেশন যোগ করতে, কারণ এই যে সামেশন নিচ্ছি, এই সামেশন গুলো যোগ করার কারণে কিন্তু এই এনটা আসছে। মানে আমি করছি কি, এই দুই পাশে সামেশন নিচ্ছি, ব্যাপারটা এরকম। যদি n সংখ্যক ভেক্টর থাকে এই শর্তকে পুরা করে, তাহলে সবগুলোকে আমি যোগ করে দিলাম, ধরো দুই সাইড যোগ করে দিলাম। মানে প্রথমটা যেটা এটা শর্ত পরকে, সেটাকে এটার সাথে রিলেট করলাম, দ্বিতীয়টাকে রিলেট করলাম, সবগুলো একে একে নিচে সাজায় সবগুলো ইকুয়েশন ইনইকুয়ালিটি যোগ করে দিলাম, তখন পাওয়া যাবে এটা। ব্যাপারটা বুঝছো? জি। তখন হবে কি, এই n আর n কাটা গিয়ে এখানে কি আসবে, এই যে নর্মের স্কয়ার আসবে। হ্যাঁ, তো এটা তো একটু আগে যে আমরা বেসেলস ইনইকুয়ালিটি ফর ফাইনাইট কেস পড়ছি, সেটার সাথে ভায়োলেট করে না? স্যার ভায়োলেট কেন করবে? আমার তো বলছিল স্যার লেস দেন অর ইকুয়াল, এখন তো ইকুয়াল আসছে। না, ইকুয়াল থাকলে তো হবে না, আমাদের ওই যে গ্রেটার দেন চলে আসতেছে, তো গ্রেটার তো হইতে পারবে না। ও আচ্ছা, কিন্তু গেটার আছে। জি। কথা বুঝতে পারছো? জি স্যার। তো আমাদের বলতেছে যে এটা ছোটই হইতে হবে, ছোট অথবা ইকুয়াল হইতে পারে। তো আমরা যেটা দেখছি এই শর্তকে পুরা করে না, তার মানে আমাদের SN এর মধ্যে এক্স্যাক্টলি n-1 সংখ্যক, মানে সর্বোচ্চ n-1 ভেক্টর পসিবল, এর বেশি পসিবল না। এর বেশি হয়ে গেলে আমাদের এই বেসেল ইনইকুয়ালিটি এটা তোমার স্যাটিসফাই করবে না। ঠিক আছে, তবে এই আমার মনে হয় এখানে একটু কারেকশন লাগবে, আমি পরে এটা কারেকশন করে দিব। মনে হচ্ছে এটা অর্থ নরমাল বলা উচিত ছিল, কারণ আমরা বেসেল ইনইকুয়ালিটি যেটা করছি সেটা কিন্তু আসলে অর্থ নরমাল সেটের জন্য কিন্তু ছিল।
আর আরেকটা বিষয়, এই থিওরেম 8-এ তোমাদের বইয়ে বেশ কিছু জায়গায় একটু প্রিন্টিং ভুল আছে, যেমন এই সামেশন সাইনটা বইয়ে নাই। হ্যাঁ, তো হুট করে বই পড়তে গেলে একটু ভুল করতে পারো, এটা কিন্তু টাইপিং এ ওদের উঠে নাই, ওদের টাইপিং আর কি বইয়ের মধ্যে। এটা পড়তে গেলে টের পাবা যেখানে একটু ভুল আছে। তো সেটা আমরা করলাম। তাহলে Sn এটা n-1 ভেক্টর হতে পারে। তো এখন যদি আমরা বলি as such for each n the set Sn is finite set, তার মানে বলতে চাচ্ছি প্রত্যেকটা n এর জন্য আমাদের প্রত্যেকটা Sn এটা কিন্তু ফাইনাইট সেট হচ্ছে, যেহেতু সর্বোচ্চ এক কম ভেক্টর হতে পারে, তাই না? তাহলে প্রত্যেকটা Sn কি হবে? ফাইনাইট সেট। তাহলে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই যে এই রেজাল্টটা, এটার মান যতই ছোট হোক না কেন, তার বিপরীতে কোনো না কোনো n দাঁড় করাইতে পারবো যেটা কিনা এই ইকুয়েশন স্যাটিসফাই করে। এটা আর্কিমিডিয়ান প্রপার্টি থেকে আসে। তোমাদের ক্লাসে কখনো বলছিলাম কিনা আর্কিমিডিয়ান প্রপার্টি মনে আছে কিনা? জি স্যার, পড়ছিলাম nx গ্রেটার দেন y এরকম ছিল। মানে দুইটা সংখ্যা ধরো a গ্রেটার দেন b, ঠিক আছে? a গ্রেটার দেন b দুইটাই পজিটিভ মনে করো, a গ্রেটার দেন b পজিটিভ। এখন এরা কত বড় কত ছোট এটা আমি কোনো বিবেচনায় আনলাম না। অনেক অনেক বড় হতে পারে একজন আরেকজনের তুলনায়, ঠিক আছে? আরেকজন অনেক অনেক ছোট হতে পারে, এটা ডাজেন্ট ম্যাটার, বা খুব কাছাকাছি হতে পারে, ডাজেন্ট ম্যাটার। আর্কিমিডিয়ান প্রপার্টি বলে দুইটা অসমান পজিটিভ রিয়েল নাম্বার যদি থাকে, ঠিক আছে, তাহলে এমন কোন ইন্টিজার আছে, এমন কোন ইন্টিজার আছে যেটাকে ছোটটার সাথে গুণ করলে রেজাল্ট বড়টা পার হয়ে যাবে। বিষয়টা যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করো যে কথা ঠিক আছে কিনা। জি স্যার, আপনি উদাহরণ দিচ্ছিলেন সাগরের সাথে লবণ। ওইটা পরে, এখন তুমি ছোটখাটো সংখ্যা দিয়ে চিন্তা করো, দুইটা সংখ্যা পজিটিভ সংখ্যা, এরা যতই ছোট বড় হোক পরস্পর, এখন আমি একটা তৃতীয় পক্ষ থেকে এরকম একটা ইন্টিজার নাম্বার আনতে পারবো যার সাথে ছোটটাকে গুণ করে দিলে সেটা ওই বড়টার থেকেও ছাড়াই যাবে। মানা যায় কিনা? যদি স্যার যদি 1 আর 2 নেই আমরা, 1 এর চেয়ে 2 বড়, তো এখন 1 এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে স্যার এখানে বড় হবে, কিন্তু সব সময় এরকম n মানে এরকম ইন্টিজার অলওয়েজ পাওয়া যাবে কিনা সেটা হচ্ছে আর্কিমিডিয়ান প্রপার্টির কথা। তুমি কাছাকাছি সংখ্যা নিয়ে বড়, মনে করো আমি একটা নিলাম 2 আর একটা নিলাম 200 কোটি, অনেক বড় ছোট না? জি। তা এখন এমন কোন সংখ্যা আছে কিনা যেটার দিয়ে আমি 2 গুণ করলে আমার 200 কোটি পার হয়ে যাবে, এরকম আছে কিনা? স্যার থাকবেই তো, থাকবে। থাকবে না? জি। এটাই হচ্ছে আর্কিমিডিয়ান প্রপার্টি আর কি। জি স্যার। কথা বুঝছো? জি স্যার। তা সবগুলোর জন্য তো হবে না স্যার, নির্দিষ্ট কয়েকটার জন্য হবে। এরকম না, এরকম কোনো না কোনো সংখ্যা তো সবসময় এক্সিস্ট করবেই, মানে যাকে আমি ওই থার্ড পার্টি হিসেবে নিয়ে আসবো। মানে যেগুলো হবে ওগুলাই শুধুমাত্র, মানে একটা হইলেও থাকবে, যে এরকম থাকবে। এরকম আমি ইন্টিজার খুঁজে পাবো যাকে ছোটটার সাথে গুণ করে দিলে বড়টাকেও ছাড়াই যাবে। জি। তাহলে এখানে খেয়াল করো, এই যে এনটাকে তুমি এই পাশে চিন্তা করো, তাই না? এখন বলতেছে এই জিনিসটা যতই ছোট হোক না কেন, এটার সাথে আমি যদি n গুণ করে দেই তাহলে এই নরমের স্কয়ারকে ছাড়াই যাবে, এমন n সবসময় একটা না একটা থাকবেই থাকবে। ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটা হচ্ছে আর্কিমিডিয়ান প্রপার্টি। তাহলে এরকম n যেহেতু সবসময় আছে, আর এটা দিয়েই যেহেতু আমি এখানে এই রিলেশনটা দাঁড় করাচ্ছি, এর কারণে আমাদের এই সেট সবসময় n আছে, তার মানে প্রত্যেকটা ei, আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকটা ei কোনো না কোনো S1 এর মধ্যে থাকবে। ধরো E5, হয়তো সে S100 এর মধ্যে গিয়ে পড়বে, কোনোটা মিস যাবে না, মানে যে কোনো ei কোনো না কোনো Sn এর মধ্যে বিলং করবে এই প্রপার্টিটার কারণে। কারণ আমি শর্তই ধরে নিচ্ছি এখানে। আমার মনে হচ্ছে আরেকটু কারেকশন দরকার, এখানে মনে হয় ইকুয়াল সাইনটা হবে না, এখানে শুধু ওই গ্রেটার দেন জিনিসটা হবে। যে তুমি যে ইস্যুটা বললা যে এখানে তো ইকুয়াল কেসটা রয়ে গেছে, সম্ভবত এখানে স্ট্রিক্টলি গ্রেটার দেন নিলে তখন আর কোনো কন্ট্রাডিকশন থাকে না, কারণ এখানে ইকুয়াল নিলে তো স্যার আমরা একটা বলতেই পাবো, আমরা বলছিলাম লেস দেন অর ইকুয়াল, তো ইকুয়াল হইলে তার কন্ট্রাডিক্ট হইলো না, তার মানে শুধু গ্রেটার দেন হইলেই হয়। এখানে হ্যাঁ, এখানে মনে হয় ইকুয়াল সাইন হবে। এখানে আমি আপাতত এডিট করে দিচ্ছি, তারপর আমি আরেকবার ঠান্ডা মাথায় চিন্তা করবো। অনেক সময় ক্লাসের প্রেসারে নিচের গুলা তাহলে চেঞ্জ হবে না? এটা তোমার চেঞ্জ হবে, হ্যাঁ এটা চেঞ্জ হবে, এটা ইকুয়াল হবে।
ঠিক আছে, তো এটা যেহেতু আসলো, এখন এই লজিকটা বুঝতে পারছো কিনা যে প্রত্যেকটা ইআই কোনো না কোনো এসএন এর মধ্যে সে বিলং করবেই করবে, মিস যাবে না, কেউ মিস যাবে না এই প্রপার্টিটার কারণে। কারণ এটার উপরে বেস করেই কিন্তু আমি এসএন কে ডিফাইন করছিলাম, তাই না? জি তাহলে যেহেতু প্রত্যেকটা ইআই এর মধ্যে বিলং করে, তার মানে বুঝাইতে চাচ্ছি এইখানে যে এসএন গুলো আছে সবাইকে শুধু যদি একসাথে গুলায় ফেলি, মিলায় ফেলি, তাহলেই তো এস পাবো আমি, তাই না? কারণ কেউ তো বাদ নাই, কেউ তো বাদ যাবে না, কোনো না কোনো এসএন এর মধ্যে তো আমার প্রত্যেকটা ইআই আসবেই আসবে, তাই না? তো সবগুলো এসএন কে যদি আমি একসাথে ঘুরে ইউনিয়ন করে ফেলি, তাহলে তোমার এস আসবে, এস কভার হয়ে যাবে, বাইরেও কেউ আসবে না। কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। আর প্রত্যেকটা এসএন এগুলো কি ছিল? ফাইনাইট সেট ছিল। ফাইনাইট ফাইনাইট হওয়ার কারণে ফাইনাইট সেটের ইউনিয়ন কি হয়? সেটাও ফাইনাইট হয়, কাউন্টেবল হয়, সরি কাউন্টেবল হয়, ফাইনাইট না কাউন্টেবল হয়। ফাইনাইট সেটের আমি যদি ইউনিয়ন নেই সেটা কাউন্টেবল হবে, যদি ইনফাইনাইট ইউনিয়ন হয় তারপরও সেটা কাউন্টেবল। কারণ কি, সিরিয়ালে আমি কাউন্ট করতে পারি। আচ্ছা জি স্যার। প্রথমে S1 এর গুলা কাউন্ট করলাম, পরে S2 এর গুলা কাউন্ট করলাম, পরে S3 এর গুলা কাউন্ট করলাম। কাউন্টেবল মানে গণনা করা যায়, কাউন্টেবল মানে এটা না যে গণনা করে শেষ করা যায়, এটা না। যেটা গণনা করে শেষ করা যায় সেটা হচ্ছে ফাইনাইট। কথা বুঝতে পারছো? আর কাউন্টেবল মানে গণনা করা যায়, হয় শেষ করা যাবে অথবা যাবে না, কিন্তু গণনা করা যায়। যেমন আকাশের তারা গুণে শেষ করতে পারবা না, কিন্তু গুনতে পারবা তো, নাকি? জি স্যার। ওইটাই, গুণে শেষ করতে পারবা না কিন্তু গোনা যাবে, তাহলে আকাশের তারা কাউন্টেবল। ইনফাইনাইট কাউন্টেবল। ঠিক আছে, ইনফাইনাইট কিনা সেটাও আমরা জানি না, ওটা নলেজ একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। আমার এখন যদি বলো সমুদ্রের পানি কি ইনফাইনাইট কাউন্টেবল না ফাইনাইট কাউন্টেবল, কি মনে হয় তোমার? স্যার আমরা তো কাউন্ট করতে পারবো না, কিন্তু এটা আপনি বললেন আল্লাহ পারবে। তুমি আল্লাহ পারবে সেটার কনসেপ্ট থেকে তুমি জিনিসটা চিন্তা করো যে এটা কি ফাইনাইটলি কাউন্টেবল নাকি ইনফাইনাইটলি কাউন্টেবল। সমুদ্রের পানি, পৃথিবীতে যত সমুদ্রের কণা আছে, পানি আছে, অণু আছে আর কি, সেটা কি স্যার পারবো স্যার, এক সময় না এক সময় কাউন্ট শেষ হবেই হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ফাইনাইটলি কাউন্টেবল নাকি? জি ফাইনাইট সেট নাকি, বুঝতে পারছো? জি ফাইনাইট স্যার। সংখ্যা একটা, যতই বড় হোক কিন্তু এটা ফাইনাইট। তা আশা করি এটা বুঝাইতে পারছি আর কি। তো এরপরে আমাদের এই প্রমাণটা এটা গেল। তো এখন ব্যাপার হচ্ছে, ধরো এক্স যদি এক্স, আমি তো এখানে এক্স এমন নিচ্ছিলাম, র্যান্ডম একটা ভেক্টর নিছিলাম, যে কাউকে নিতে পারতাম, এরকম একটা ব্যাপার ছিল। এখন এক্স তো এদের মধ্যে থেকে কেউ হয়ে যেতে পারতো, অথবা এদের কারো কম্বিনেশনও তো হতে পারতো, নাকি? জি যদি এক্স এদের মধ্যে কেউ হয় অথবা এদের মধ্যে কারো কম্বিনেশন হয়, তখন তো এরা অর্থোগোনাল প্রপার্টি অনুযায়ী এই এস এর মধ্যে আমি কাউকে নিতে পারবো না, কারণ তখন তো ইনার প্রোডাক্ট 0 চলে আসবে। লজিকটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, আমাদের বলছে জিরো হওয়া যাবে না। হ্যাঁ, আর এক্স যদি এদের মধ্যে কেউ পড়ে যায় অথবা এদের কম্বিনেশন হয়ে যায়, তখন আমি এই সেটের মধ্যে কাউকে নিতে পারবো না, কারণ তখন ইনার প্রোডাক্ট 0 আসবে। কথা ক্লিয়ার? জি তো সেই সব ক্ষেত্রে যে এগেইন ইফ এক্স, হ্যাঁ, যদি প্রত্যেকটা আই এর জন্য এরকম হয় যে সেটার জন্য প্রত্যেকটা ইআই এর সাথে লম্ব হয়, তাহলে কি হবে? তাকে আমরা সেই সাপেক্ষে এই যে এস এন সেটটা, সেটা সরি এই এস সেটটা কিন্তু সেটা ফাঁকা সেট হবে, কারণ তখন আমরা কাউকেই চুজ করতে পারবো না। তার মানে দাঁড়াচ্ছে এস হবে হয় ফাঁকা সেট হবে অথবা কাউন্টেবল হবে। জি বুঝতে পারছো? জি স্যার। তাহলে জিনিসটা জিওমেট্রিক্যাল মনে রাখো, একটা হিলবার্ট স্পেসের যে কোনো র্যান্ডম ভেক্টরের সাথে অর্থোগোনাল সেট, এটা সবসময় কাউন্টেবল। মানে আনকাউন্টেবল সেট মানে অনেকগুলো মেম্বার কখনোই একটা ভেক্টরের সাথে অর্থোগোনাল হওয়া সম্ভব না। একটা ভেক্টরের সাথে যারাই অর্থোগোনাল তাদেরকে গোনা যাবে যে কোনো ভেক্টরের সাথে। আচ্ছা, এমপি মানেও তো গোনা যায়, যে গোনার আর অপশনই নাই, শূন্য, আর কি গুনবো? জি স্যার। তার মানে ব্যাপারটা হচ্ছে হিলবার্ট স্পেসের যে কোনো ভেক্টর, হ্যাঁ, তার সাথে অর্থোগোনাল ভেক্টর এগুলো গোনা যাবে, হাতে 1 2 3 4 5 করে গুনতে যাওয়া যাবে। জি স্যার। হয় গোনার দরকার পড়বে না অথবা গোনা যাবে। জি স্যার। বুঝা গেছে কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা,
তাই এবার হচ্ছে থিওরেম 9, এই যে বেসেলস ইনইকুয়ালিটি, এটা হচ্ছে ইন জেনারেল। এবার হচ্ছে আগের মতো আমরা এই যে ইআই, এবার একটা এই সেট গুলো নিলাম, এটা অর্থনর্মাল সেট। এখন আমরা আগের মতো আর বলতেছি না যে এটা ফাইনাইট নাকি ইনফাইনাইট, এরকম কিছু আমরা বলতেছি না, মানে এই যে এই সেটটার কথা বলতেছি। এখন আমাদেরকে দেখাইতে হবে যে আগের মতোই আমরা যদি এই যে তোমার প্রজেকশন পার্ট গুলো নেই, তারপরে স্কোয়ার করি, তার প্রজেকশন পার্টের স্কোয়ারের যোগফল নর্মের স্কোয়ারকে সারপ্লাস করতে পারবে না, ছাড়িয়ে যেতে পারবে না, ঠিক আছে? তা এটার প্রুফটা এখান থেকে আসতেছে। আচ্ছা, তো আগের মতো ধরো আমরা ধরে নিচ্ছি যে কোনো একটা ভেক্টর এক্স এর জন্য তার সাথে যারা অর্থগোনাল না, আচ্ছা এখানে মনে থিওরেম একটু তখন কি বক্তব্য একটু ভুল বললাম কিনা। এখানে ব্যাপারটা হচ্ছে এক্স এর সাথে যারা অর্থগোনাল না তাদেরকে গোনা যাবে, এটা অ্যাকচুয়ালি কথাটা। আবার একটু কি করো, গতবার মনে একটু ভুল বলে ফেলছি তাড়াহুড়া করে। মানে থিওরেম 8 এর ভাষ্যটা কি ছিল, যে এক্স এর সাথে যারা অর্থগোনাল না তাদেরকে গোনা যাবে, ব্যাপারটা এরকম ছিল। জি। তাহলে আমরা এখন এরকম কোন একটা র্যান্ডম ভেক্টরের সাথে যারা অর্থগোনাল না, ঠিক আছে, অর্থগোনাল না তাদের নিয়ে যে সেটটা হয়, ধরো আমরা সেখানে বলতেছি এস, তা এটা আমরা জানি যে এই ক্ষেত্রেও এই এসটা এমটি হবে আর কাউন্টেবল হবে। এই ক্ষেত্রেও তোমার এস সেটটা এমটি আর কাউন্টেবল হবে। তাহলে এই থিওরেম আর এই থিওরেমের মধ্যে পার্থক্যটা কি খেয়াল করো। এই থিওরেমে বলতেছিল যে আচ্ছা, তো এই এস সেটটা ফাইনাইট এমটি আর কাউন্টেবল হচ্ছে। এটা অফ করে রাখো, এখন একটু আজানের শব্দ হচ্ছে। আচ্ছা, তো এখন হচ্ছে যে যদি আমরা যে এই সেটটা নিলাম, এই সেটের মধ্যে এটা হয় এমটি হবে অথবা কাউন্টেবল হবে, এটা আমরা আগের ইতেই দেখছি। তাহলে যদি এস এমটি হয় তাহলে এখানকার যে এক্স হবে সেই এক্স এখানকার প্রত্যেকের সাথে অর্থগোনাল হবে, সেটা আমরা জানি। আর যদি এক্স এর সাথে ইআই 0 হয়ে যায় সবগুলোর সাথে, তখনই হচ্ছে এস এমটি হয়। আর তখন এই যে এদের প্রজেকশন পার্টের যে স্কোয়ারের যোগফল সেটা ডাইরেক্টলি 0 চলে আসবে। যদি এখানকার সবার সাথে এক্স অর্থগোনাল হয় তাহলে তার প্রজেকশন পার্ট গুলো অর্থগোনাল হবে, মানে 0 আসবে, তাহলে তাদের যোগফলও 0 হবে। তখন আমরা পেয়ে যাচ্ছি যে প্রজেক্টেড পার্ট এর স্কোয়ার লেস অর ইকুয়াল হবে 0। যেহেতু এই পার্ট 0 তাহলে এটা তো অলওয়েজ লেস থাকবেই থাকবে। তাহলে আমরা পাইলাম যদি এস এমটি সেট হয়, এস যদি এমটি সেট হয় তাহলে আমাদের যে প্রমাণের বিষয়টা, যে বেসেল ইনইকুয়ালিটি ফর ইনফাইনাইট কেস, সেটা প্রমাণিত হয়ে যায় যদি এস এমটি সেট হয়। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যদি এস ফাইনাইট হয়, আমাদের যদি এস এখানে যদি ফাইনাইট সেট হয় তখন কি রকম হবে। আচ্ছা, যদি এস ফাইনাইট হয় তখন আমাদের এইখানে যেই সামেশনটা আমরা নিলাম, এই যে এই সামেশনটা যে নিলাম, তখন আমাদের সামেশন ডেফিনিট ভাবে 1 থেকে n পর্যন্ত যাবে, আর ইনফিনিটি পর্যন্ত যাবে না। তখন আমাদেরকে এই নোটেশনের অর্থ বুঝে নিতে হবে যে এটা 1 থেকে n পর্যন্ত সাম করা হয়েছে, ঠিক আছে? তো আমাদেরকে তখন দেখাইতে হবে যে এরকম ব্যাপারটা আসতেছে যে 1 থেকে n করে নরমাল স্কয়ারটা আসে। তো এই জিনিস তো আমরা আগের থিওরেমে প্রমাণ করে আসছি, ঠিক আছে? এটা কিন্তু আগের থিওরেমে আমাদের প্রমাণ করা আছে, জিনিসটা খেয়াল করে দেখো। জি স্যার, 7। তো বেসেলস ইনইকুয়ালিটি যদি ফর ইনফাইনাইট কেস আসে তাহলে তোমাকে এই প্রমাণটা কিন্তু আগের জায়গা থেকে অ্যাড করে দিতে হবে, যদি এটা একা একা আসে আর কি। এটা একটু মাথায় রেখে নোট করার সময় এই ব্যাপারটা মাথায় রেখো, এই প্রমাণটা তোমাকে প্রুফ করতে হবে আর কি। তো সেটা আমরা আগেই দেখালাম। এখন যদি এস ধরো এস ফাইনাইট হয়েছে, ফাইনাইটের মধ্যে তো আবার 2 কেস। ফাইনাইটের একটা হচ্ছে ফাইনাইট আমরা চিন্তা করলাম, থার্ড কেস যেটা আসতেছে, এখানে কেসগুলো ওরা ঠিক মতো লেখে নাই, অ্যাকচুয়ালি সম্ভবত
কেস এই একটা হবে, এটা হবে কেস 1, এটা হবে কেস 2, আর এইখানে আর একটা হবে তোমার কেস 3 আর কি। এই যে এইটা হবে কেস 3 এই জায়গায়। তাহলে এটা কেস 3, এটা বানাই দেই, বুঝতে সুবিধা হবে। এটা বইও এরকম আছে, মানে ঠিক মতো ছিল না, এখন মাথায় পড়লো আর কি প্রমাণটা। এটা তাহলে কেস 2, আর এখানে হচ্ছে কেস 1। এবার ঠিক আছে। তাহলে আমরা এই যে এখানে প্রুফের মূল পার্টটা এখানে শুরু হচ্ছে, তাহলে প্রুফও লিখে দেই, বোঝা যাচ্ছে না কোথা থেকে প্রুফ শুরু হয়েছে। আমরা যে এস সেট ধরে নিলাম কোন একটা র্যান্ডম ভেক্টর এক্স এর সাথে যারা অর্থগোনাল না তাদের নিয়ে যে সেটটা হয় সেটাকে আমরা এস বললাম। তাহলে এখন বলতেছে এস হয় এমটি হবে অথবা কাউন্টেবল হবে, এই দুইটার একটা। তাহলে প্রথমে কেস 1-এ আমরা তো দেখাইলাম যদি এস এমটি হয় সেই কেসের ক্ষেত্রে একটাই পসিবল যে প্রত্যেকের সাথে লম্ব হবে, প্রত্যেকের সাথে লম্ব হওয়া মানে কোনো ছায়ার দৈর্ঘ্য নাই, ছায়া 0, সবগুলো ছায়া 0 যদি আমি যোগ করি তাহলে সেটাও কি হবে, 0ই হবে। এই জায়গাটা বুঝছো, মানে এই যে ছায়া 0 হওয়ার কারণে যোগফল যে 0 হচ্ছে। জি আচ্ছা, তার মানে তখন আমাদের এই সামেশন যাই করি না কেন সেটা নর্মের স্কয়ার থেকে এমনিতে ছোট আসবে, তো আমাদের প্রমাণ হয়ে গেল। তাই এখন যদি এস যদি নন এমটি হয় তাহলে দুইটা কেস আছে, হয় কাউন্টেবল আর একটা হচ্ছে কাউন্টেবল ইনফাইনাইট, মানে কাউন্টেবল ফাইনাইট আর কাউন্টেবল ইনফাইনাইট হতে পারে দুইটা। তো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে এস হচ্ছে ধরো ফাইনাইট ধরে নিচ্ছি, তো ফাইনাইটের প্রমাণ আমরা বেসেলের মধ্যে করে আসি। এবার হচ্ছে এস যদি ইনফাইনাইট হয়, কাউন্টেবল বাট ইনফাইনাইট যদি হয়, তো এখন যদি ইনফাইনাইট হয় আর গোনা যায় তারপরে তো আমরা একদম সিরিয়ালি করতে পারবো, 1 2 3 4 5 6 করতে করতে আস্তে আস্তে আগাইতে থাকবো, যদি আমাদের গোনা কখনো শেষ হবে না, তাই না? ব্যাপারটা বুঝছো কি? তখন আমাদের এই সামেশনটার মানে বুঝে নিতে হবে 1 থেকে ইনফাইনাইট পর্যন্ত, যে আর সামেশন করা শেষ হচ্ছে না, ব্যাপারটা এরকম। এইখানে যেমন এটার মিনিং বুঝে নিতে হবে যে এটা হচ্ছে n পর্যন্ত n এ গিয়ে শেষ যোগ করা, আর এইখানে বুঝতে হবে যে n পর্যন্ত শেষ না, এটা চলতেছে। ব্যাপারটা বুঝতে পারছো তো? জি আচ্ছা, তো এখন এই যে the above sum will be well defined if we can establish that the series। আচ্ছা, এখন আমরা যদি দেখাইতে পারি যে এই সামটা ওয়েল ডিফাইন হবে যদি এটার মান কনভার্জেন্ট হয়, এটা যদি দেখানো যায়, ঠিক আছে? কনভার্জেন্ট না হলে সেই সামকে আনডিফাইন আমরা বলি, মানে আনডিফাইন রেজাল্ট আসতেছে, এটার ইনফাইনাইট কোনো সাম নাই। তো এটাকে যদি ওয়েল ডিফাইন, কোনো ঝামেলা মুক্ত ভাবে ডিফাইন করতে হয়, তাহলে আমাদের প্রথম পার্ট যে এইটাকে দেখাইতে হবে যে কনভার্জেন্ট, একটা নির্দিষ্ট মানের জায়গায় গিয়ে এটা থেমে যায়, এবং এই সামটা এই যে E1 E2 E3 এদেরকে শাফল করে যদি অন্য সিরিয়াল লিখি তাতেও কোনো পরিবর্তন হবে না। ব্যাপারটা দুইটা ইস্যু খেয়াল করে। মনে করো তুমি একভাবে এইভাবে সাজাইছো, আরেকজন তো অন্যভাবে সাজাই, মানে আকাশে তারা গুনার মতো, সে দক্ষিণ পাশ থেকে শুরু করছে, আরেকজন উত্তর পাশ থেকে শুরু করছে। হ্যাঁ, এরকম হইতে পারে না যে গুনতেছি কিন্তু দুইজনের গুনার পার্সপেক্টিভ তো ভিন্ন হইতে পারে। তো এখন বলতেছে যে এই সামেশনটা এটা ওয়েল ডিফাইন হইতে হবে দুইটা, যদি এই যোগফলটা আস্তে আস্তে একটা নির্দিষ্ট সংখ্যার দিকে যায় এবং আমি কোন দিক থেকে গোনা শুরু করছি সেটার উপর ডিপেন্ড না করে। কারণ যদি এক পাশ থেকে গোনা শুরু করলাম একরকম রেজাল্ট আসে, আরেক পাশ থেকে আরেক রকম রেজাল্ট আসে, তার মানে তোমার অ্যারেঞ্জমেন্ট ঠিক নাই, সামেশনে ঝামেলা আছে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো আমরা তো বেসেল ইনক্লুড ফর ফাইনাইট কেসে এটা পাইছিলাম যে আমরা যদি n সংখ্যক প্রজেকশন নেই তাহলে তাদের স্কয়ারের যোগফল নরমের স্কয়ারকে ছাড়াইতে পারবে না। এখন যদি এটা যদি হয়, আমরা যদি লিমিট বসাই দেই দুই পাশে, লিমিট n টেন্স টু ইনফিনিটি বসাই দিই, এটা যেহেতু n এর যে কোনো মানের জন্য সত্য হয়, খেয়াল করে দেখো, এটা 100 মানে 100টা সাম করলাম, তারপরও কিন্তু এই নরমের স্কয়ার থেকে কি হবে, এটা ছোট থাকবে। আমি যদি 100 কোটি সাম নেই সেটাও কিন্তু কি এই নরমের স্কয়ার থেকে ছোট থাকবে।
এইভাবে করতে করতে যদি আমি লিমিটের কনসেপ্টটা অ্যাপ্লাই করি, তার মানে n এর মান যদি আমি ইনফাইনাইট হয়, ইনফাইনাইট টাইমস আমি যদি যোগ করি, সেটাও কি তোমার এই নর্মের স্কয়ার থেকে কি ছোট থাকবে। কথা বুঝছো? সাইনটা লেস দেন অর ইকুয়াল না দিয়ে লেস দেন শুধুমাত্র না না, ইকুয়াল হওয়া পসিবল, ইকুয়াল কিছু কিছু ক্ষেত্রে ইকুয়াল হওয়া পসিবল। স্যার একটাতে যে আমরা প্রমাণ করলাম যে এটা না, শুধুমাত্র না 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 না, ওইটা না, ওইটা অন্য ইস্যু ছিল, এটা তো ছিল এই আচ্ছা, এই যে আচ্ছা। ডান সাইডে ছিল, ও আচ্ছা, সরি স্যার। ঠিক আছে? মানে প্রজেকশন পার্টের স্কয়ার নর্মের স্কয়ারের সমান হইতেও পারে, হ্যাঁ, কিন্তু ছাড়াই যেতে পারবে না। হ্যাঁ, ক্যান নট সারপ্লাস এটাকে বলে, যে দিস সামেশন ক্যান নট সারপ্লাস তোমার এই যে এক্স নর্মের স্কয়ার, ব্যাপারটা এরকম। তা এটা যেহেতু আমি এন এর মান ইচ্ছা মতো যতই বাড়াই, যতই ফাইনাইট কেস নেই, যেহেতু ওকে ছাড়াইতে পারে না, তার মানে যদি আমি ইনফাইনাইট সামও নেই, তাও এটা ছাড়াইতে পারবে না। কথা বুঝতে পারছো? তো এখন তাহলে আমরা প্রমাণ করলাম আমরা যে সামেশনটা নিলাম এটা কনভার্জেন্ট, এবং যেহেতু এইখানকার প্রত্যেকটা টার্ম স্কয়ার, খেয়াল করে দেখো স্কয়ার টার্ম, তাহলে সিরিজের প্রত্যেকটা টার্ম কি পজিটিভ, তার মানে এটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে। অ্যাবসলিউট কনভার্জেন্ট সিরিজের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য, যদি আমরা এই গোনার সিরিয়াল যদি অন্যরকম ভাবে চেঞ্জ করে দেই, সেটা তো আমাদের যোগফলের কোনো পার্থক্য হবে না। তার মানে আমরা বুঝাইতে চাচ্ছি যে এইখানে যে আমরা সামেশন নিছি, সেই সামেশনটা 1 থেকে ইনফিনিটি হলে আমাদের থার্ড কেসের বেলায়ও সেটা এই নর্মের স্কয়ারকে ছাড়িয়ে যেতে পারবে না। তাহলে আমরা 3 ক্ষেত্রেই কি প্রমাণ করলাম যে বেসেল ইনইকুয়ালিটি কি বলে। তাহলে বেসেল ইনইকুয়ালিটি কি বলতেছে, এই যে এইটা আর লাস্টটা চিন্তা করো, এই অংশটার জিওমেট্রিক মিনিং কি, প্রত্যেকটা ভেক্টর বরাবর কি নিচ্ছিলাম, প্রজেকশন নিচ্ছিলাম, প্রজেকশনের স্কয়ার। এখানে প্রজেকশন নেওয়াটা ইনফাইনাইট সংখ্যক হতে পারে, ইনফাইনাইট সংখ্যক প্রজেকশন নিলাম, তাদের স্কয়ার করলাম, যোগ করলে নর্মের স্কয়ার, মানে ভেক্টরের যে দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যের স্কয়ারকে ছাড়াই যেতে পারবে না। কথা বুঝা গেছে? তাহলে এই হচ্ছে থিওরেম 9 এর প্রমাণ আর কি। আশা করি আজকে জিনিসগুলো সোজা ছিল, একটু পড়লে আবার মনে থাকবে আর কি। তো পড়ে নিও। আজকের ক্লাস এ পর্যন্তই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।